রাতের শেষে যেমন সোনালি সূর্য ভোরের আভাস দেয়, দুঃখের পর আসে সুখ, অশুভ কেটে গিয়ে শুভর সূচনা হয়। ঠিক তেমনি দুর্দিনের মহামারী কাটিয়ে আবার সুদিনের আলোয় আলোকিত হবে বিশ্ব। করোনার প্রভাব কেটে যাবে, তোমাদের পদচারণায় মুখরিত হবে ক্যাম্পাস। আমরা সবাই ফিরে পাব একটি সুস্থ সুন্দর জীবন। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্টের থার্ড চ্যাপ্টার অর্থাৎ ক্যাপিটাল অ্যালোকেশন বিটুইন রিস্কি অ্যান্ড রিস্ক ফ্রি অ্যাসেট নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: 1. সিএমএল of a risky and risk-free asset, calculation of expected return, risk premium and slope, capital allocation with leverage, risk tolerance and asset allocation, investors preference in investment. চলো যাই আমাদের মূল আলোচনা, ক্যাপিটাল অ্যালোকেশন বিটুইন দ্য রিস্কি অ্যান্ড রিস্ক ফ্রি অ্যাসেট। গত ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে একটি রিস্কি এবং রিস্ক ফ্রি অ্যাসেট নিয়ে পোর্টফোলিও গঠন করা হয় এবং সেই ক্ষেত্রে ক্যাপিটাল অ্যালোকেশনটা কিভাবে হয়। আজকে আমরা প্রথমেই যেটি দেখব যে এই যে একটি রিস্কি অ্যাসেট এবং একটি রিস্ক ফ্রি অ্যাসেট, এই দুইটির সমন্বয় কিভাবে পোর্টফোলিও গঠন করা যায় এবং এর মাধ্যমে আমরা কিভাবে একটি ক্যাপিটাল মার্কেট লাইন আমরা আঁকতে পারি এবং এই যে দক্ষ পোর্টফোলিও আমরা কিভাবে এখান থেকে নির্বাচন করতে পারি এবং কোন ক্ষেত্রে রিস্কের পরিমাণটা কতটুকু এবং রিটার্নের পরিমাণটা কতটুকু। এছাড়াও আমরা দেখব যে এক্ষেত্রে রিস্ক প্রিমিয়াম কতটুকু হয় এবং রিস্কের মাত্রাটা এটা কেমন থাকে, অর্থাৎ স্লোপটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো প্রথমেই আমরা আসি যে এই যে সিএমএল অর্থাৎ ক্যাপিটাল মার্কেট লাইন, এটি বলতে আমরা কি বুঝি। এটি হচ্ছে একটি সরল রেখা যা ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিবিহীন সম্পদের অনুকূল পোর্টফোলিওর ভারসাম্য অবস্থান প্রকাশ করে থাকে। আর এই ক্ষেত্রে শুধুমাত্র এই সিএমএল এ দক্ষ পোর্টফোলিও গুলো অবস্থান করে, আর এই পোর্টফোলিও গুলো ঝুঁকিবিহীন এবং ঝুঁকিযুক্ত সম্পদের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। আর এই ঝুঁকিযুক্ত সম্পদের মধ্যে যে অ্যাসেট গুলো থাকে সেগুলোর ঝুঁকি বা সেগুলোর ওয়েট এটা নির্ধারিত হয় তাদের সংশ্লিষ্ট সিকিউরিটির বাজার মূল্য অনুযায়ী। তো এখন কথা হচ্ছে যে এই যে সিকিউরিটি মার্কেট লাইন, এই সিকিউরিটি মার্কেট লাইনের যে বিন্দুতে রিস্ক এবং রিটার্ন সমান থাকে সেটাকে সাধারণত বলা হয় যে এটা হচ্ছে একটা স্পর্শক। আর এই বিন্দু থেকে আরএফ পর্যন্ত যে রেখাটি আছে, এই রেখাটি হচ্ছে, এই স্ট্রেট লাইনটি হচ্ছে ফ্রন্টিয়ার লাইন, অর্থাৎ এই ক্ষেত্রে এই অবস্থানের মধ্যে দক্ষ পোর্টফোলিও গুলো অবস্থান করে। এখন কথা হচ্ছে যে কার পোর্টফোলিও কোথায় অবস্থান করবে সেটা কিন্তু একজন বিনিয়োগকারীর তার রিস্ক প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। অনেকে আছে যে যারা রিস্ক নিতে চায় না, তাদের অবস্থান কিন্তু ঠিক আরএফ এবং এম যে স্ট্রেট লাইন আছে এটার লেফট সাইড একবারে কর্নারে অর্থাৎ আরএফ বিন্দুতে অবস্থান করে। এরপরে কেউ যদি রিস্ক নিতে চায়, কেউ হয়তো মডারেট রিস্ক নিতে চায়, কেউ বেশি রিস্ক নিতে চায়,
কেউ আবার কম রিস্ক নিতে চায়। তো এই বিনিয়োগকারীর পছন্দের উপর ভিত্তি করে তারপরে কি হয়, রিস্কের মাত্রাটা এটা বাড়ে বা কমে। তো এখন কথা হচ্ছে যে এই যে আর এফ থেকে এম পর্যন্ত যে রেখা, এই রেখার মধ্যেই সাধারণত কি হয়, এই বিভিন্ন বিনিয়োগকারী তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দক্ষ পোর্টফোলিও গুলো এই রেখার মধ্যেই অবস্থান করে, এর বাইরে কিন্তু সাধারণত যায় না। কারণ কি, যদিও সিকিউরিটি মার্কেট লাইনটা আর এফ থেকে এল পর্যন্ত আমরা এখানে যেটা দেখছি, কিন্তু একজন বিনিয়োগকারী যখন দেখবে যে তার বিনিয়োগ থেকে যে রিটার্ন আসে সে রিটার্নের চেয়েও তার রিস্কের পরিমাণটা বেশি, তখন সে যদি পাগল না হয় তাহলে সে কি করবে না, সে সাধারণত এখানে ইনভেস্ট করতে যাবে না। তো কাজেই একজন বিনিয়োগকারী সে কিন্তু এম এর বিন্দু পর্যন্তই সে সর্বোচ্চ বিনিয়োগ করতে যাবে, এর উপরে আর বিনিয়োগ করবে না। তো কাজেই এই ক্ষেত্রে একজন বিনিয়োগকারীর অবস্থান হবে এই যে আর এফ থেকে বিন্দু থেকে এম বিন্দুর মধ্যে যে কোনো জায়গায়। তো এই যে এই ক্ষেত্রে যে আমরা আরেকটি বিষয় আমরা দেখি যে আর হচ্ছে একটা ইন্টারসেপ্ট, এটা থেকে আমরা যত উপরে উঠবো তত রিস্কের মাত্রাও বাড়বে এবং সেই ক্ষেত্রে রিটার্নের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকবে। আর যে যত বেশি রিস্ক নিবে সেই ক্ষেত্রে তার রিটার্নের পরিমাণটা তত বেশি হবে। তো এখন কথা হচ্ছে যে এই যে আর এফ থেকে যে আমরা যে স্ট্রেট লাইন আমরা দেখি এর পরের যে অংশটা এম পর্যন্ত, তো এটা কিন্তু হচ্ছে ঝুঁকি গ্রহণ করার যে রিওয়ার্ড সেটা, আমরা এটাকে বলে থাকি রিওয়ার্ড অফ ভোলাটিলিটি। অর্থাৎ একজন ব্যক্তি তার ইনভেস্টমেন্ট চয়েস যদি পরিবর্তন করে, পরিবর্তনের দ্বারা যদি তার আয়ের পরিমাণটা বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে এটাকে ভোলাটিলিটি বলা হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে এই যে যে যত বেশি রিস্ক নিবে তার ভোলাটিলিটি তত কিন্তু বেশি হবে। আর সেই ক্ষেত্রে কিন্তু তার প্রিমিয়ামের পরিমাণটাও, অর্থাৎ তার রিওয়ার্ডের পরিমাণটা কিন্তু বেশি হবে। অর্থাৎ আমি কম রিস্ক নিব কিন্তু বেশি রিওয়ার্ড পাবো সেটা কিন্তু না। অর্থাৎ আমাকে রিস্ক আমরা যদি বেশি নিই তাহলে আমরা কি রিওয়ার্ড পাবো। তো এই যে এই অংশটা যেটাকে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো আছে, এটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ অতিরিক্ত যে যত বেশি রিস্ক নিবে তার তত বেশি রিটার্ন আসার সম্ভাবনাটা বেশি। এই জন্য এটাকে এই রিস্ক প্রিমিয়ামকে এখানে দেখো এক্সপেক্টেড রিটার্ন আর এম মার্কেট পোর্টফোলিও রিটার্ন যেটা, সেখান থেকে আর এফ মাইনাস করে দেখানো আছে। অর্থাৎ টোটাল এরকম যদি হয় যে আমরা পরবর্তীতে দেখব যে যদি এরকম হয় 10% হচ্ছে মার্কেট রিটার্ন আর রিস্ক রেট অফ রিটার্ন হচ্ছে 6%, তাহলে সেই ক্ষেত্রে প্রিমিয়ামটা হবে কত, 4%। আমরা এবার কি করব, আমরা এবার একটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি আমরা বোঝানোর চেষ্টা করব যে দুইটি পোর্টফোলিওর কথা আমরা বলেছি, একটি হচ্ছে ঝুঁকিপূর্ণ পোর্টফোলিও আর একটি হচ্ছে ঝুঁকি মুক্ত পোর্টফোলিও। তো ঝুঁকিপূর্ণ পোর্টফোলিওকে আমরা পি ধরি এবং ঝুঁকিমুক্ত পোর্টফোলিওকে আমরা এফ ধরি এবং ঝুঁকিযুক্ত পোর্টফোলিওর ওয়েটকে আমরা ওয়াই ধরি আর ঝুঁকি মুক্ত যে পোর্টফোলিও তার ওয়েট হবে তাহলে কত, 1 মাইনাস ওয়াই। তো ধরে নেই আমরা যে যদি রিস্ক ফ্রি রেট 7% হয় এবং এক্সপেক্টেড মার্কেট রিটার্ন অফ এ পোর্টফোলিও, এটা যদি অর্থাৎ রিস্কি পোর্টফোলিওর যদি রিটার্ন হয় 15% এবং এই রিস্ক ফ্রি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অলওয়েজ কত হয়, 0% হয়, কারণ এখানে কোনো রিস্ক থাকে না। আর যেটা রিস্কি পোর্টফোলিও সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 22% হয় এবং ওয়াই ইকুয়াল টু যদি আমরা পি এর ওয়েট কে ধরি তাহলে আর এফ রিস্ক ফ্রি রেট যে আছে তার ওয়েট হবে 1 মাইনাস ওয়াই।
তো এই ক্ষেত্রে আমরা যদি দুটাকে কম্বিনেশন করি, অর্থাৎ এই রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেটে যদি আমরা ইনভেস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপেক্টেড রিটার্নটা কি হবে? দেখো আমরা যেটা বলেছি যে এক্সপেক্টেড যে মার্কেট রিটার্ন যেটা, অর্থাৎ রিস্কি পোর্টফোলিওর যে রিটার্ন তার ওয়েট কত, ওয়াই। আর আমরা বলেছি যে রিস্ক ফ্রি যে অ্যাসেট আছে তার ওয়েট দেওয়া ছিল 1 মাইনাস ওয়াই। তাহলে আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে কিন্তু আমরা কি পাই? আমরা এক্সপেক্টেড আমরা রিটার্ন কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো এখন কথা হচ্ছে যে এটাকে যদি আমরা ঠিক একটু বিশ্লেষণ করে দেখাই তাহলে দেখো এখানে কি হয়। এখানে ওয়াই into expected portfolio return of risky portfolio, এখানে এর সাথে আমরা যোগ করব 1 মাইনাস ওয়াই আর এ, অর্থাৎ রিস্কি অ্যাসেট কে তার ওয়েট দিয়ে গুণ করব। তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমরা যদি এই ব্র্যাকেট কে ভাঙাতে চাই তাহলে আমাদের কি হবে? 1 কে আরএফ দিয়ে গুণ করলে আরএফ থাকবে, আর মাইনাস ওয়াই এর সাথে আরএফ যদি আমরা গুণ করি তাহলে মাইনাস ওয়াই আরএফ হবে। তো এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাই? আমরা অ্যাকচুয়ালি আলটিমেটলি এক্সপেক্টেড রিটার্ন অফ কম্বাইন্ড রিস্কি অ্যাসেট এন্ড রিস্ক ফ্রি অ্যাসেট এর এক্সপেক্টেড রিটার্ন কিন্তু আমরা পাই। সেই ক্ষেত্রে কিন্তু এটা কি দাঁড়ায়? আমরা আরএফ কে দিকে নিয়ে আসি, আর এখানে যেহেতু ওয়াই আছে দুটো কমন নিয়ে নিই, তাহলে এক্সপেক্টেড রিস্কি পোর্টফোলিও রিটার্ন মাইনাস হচ্ছে এখানে রিস্ক ফ্রি পোর্টফোলিও রিটার্ন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি? এক্সপেক্টেড রিটার্ন পেয়ে যাচ্ছি। আর আমরা জানি যে মার্কেটের যে পোর্টফোলিও আছে সে মার্কেট অর্থাৎ রিস্কি অ্যাসেটের যে পোর্টফোলিও আছে সেটা থেকে আমরা যদি রিস্ক ফ্রি অ্যাসেটের পোর্টফোলিও রিটার্ন বাদ দিই তাহলে কিন্তু আমরা কি রিস্ক প্রিমিয়াম পাই। তাহলে আমরা এইভাবেও কিন্তু বিষয়টা চিন্তা করতে পারি যে রিস্ক ফ্রি রেট যেটা থাকে তার সাথে যদি আমরা রিস্ক প্রিমিয়াম যোগ করে নেই এবং তার ওয়েট দিয়ে তাকে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্টেড রিটার্ন অফ কম্বাইন্ড অ্যাসেট অর্থাৎ রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেট আমরা পেয়ে যাই। তো এখানে দেখো যে যদি আমরা যে উদাহরণটি আগে আমরা দেখিয়েছি যে আমাদের রিস্ক ফ্রি রেট কত ছিল? 7%, আর আমাদের মার্কেট রিস্কি পোর্টফোলিওর রিটার্ন ছিল 15%। তাহলে সেই ক্ষেত্রে আমার এক্সপেক্টেড রিটার্নটা কত আসে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি 0.15 মাইনাস হচ্ছে 0.07, তাহলে 0.08 হবে। তাহলে 0.07 প্লাস হচ্ছে 0.08 ওয়াই হবে। এখন কথা হচ্ছে যে এই ওয়াই এর রেশিওটা, অর্থাৎ এই যে আমি কতটুকু পোর্টফোলিও অর্থাৎ আমি রিস্কি পোর্টফোলিও থেকে কতটুকু আমি রিস্কলেস পোর্টফোলিওতে ইনভেস্ট করব সেটা কিন্তু আমার এখানে দেয়া নাই। ধরে নিলাম যে আমরা কি করব, 75% আমরা রিস্কি প্রজেক্টে ইনভেস্ট করব আর 25% আমরা নিয়ে যাব কোথায়? আমরা রিস্কলেস প্রজেক্টে বা অ্যাসেটে। তো সেই ক্ষেত্রে আমার ওয়াই ইকুয়াল টু কত হবে? 0.75। তাহলে এই ক্ষেত্রে আমার এক্সপেক্টেড রিটার্নটা কত? দেখো এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে আমার রিস্ক ফ্রি রেট হচ্ছে 7%, তাহলে 0.07 প্লাস হচ্ছে আমাদের ওয়াই হচ্ছে 0.75, আর আমরা জানি যে রিস্কি প্রজেক্ট রিস্কি অ্যাসেটের রিটার্ন হচ্ছে 15%, তাহলে 0.15 মাইনাস হচ্ছে রিস্ক ফ্রি রেট, তাহলে কত? 0.07। তাহলে আমরা কত পাচ্ছি? 13% পাচ্ছি। তো এটি হচ্ছে যে একটি রিস্কি এবং রিস্ক ফ্রি অ্যাসেটের কম্বাইন্ডলি এক্সপেক্টেড রিটার্ন। তো এটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা কি দেখতে পাই যে আমাদের দেখো এখানে রিস্ক ফ্রি রেট আমাদের কত ছিল? 7% ছিল। আর আমাদের শুধু রিস্কি যে অ্যাসেট ছিল সেই রিস্কি অ্যাসেটের পোর্টফোলিও রিটার্ন ছিল আমাদের 15%। এখন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা দেখেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল? 22%। এখন কথা হচ্ছে
যে যদি আমরা কম্বিনেশন করি, অর্থাৎ আমরা যদি এই রিস্কি অ্যাসেট থেকে আমরা রিস্ক ফ্রি অ্যাসেটে আমরা যদি ইনভেস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্নটা কিন্তু কি হবে, রিটার্নটা কিন্তু আর 15% থাকবে না, তখন রিটার্ন কিন্তু কমে যাবে। তো আমরা এই চিত্রের মাধ্যমে সেটা দেখানো হচ্ছে যে রিটার্ন এখানে দেখো 13%। আমরা যে উদাহরণটা আমরা একটু আগে দেখালাম যে আমাদের ইয়ে ছিল কত, তোমার ধরে নিয়েছি আমরা যে রিস্কি অ্যাসেটের 25% আমরা রিস্ক ফ্রি অ্যাসেটে আমরা ইনভেস্ট করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্ষেত্রে রিস্কি অ্যাসেটের ওয়েটটা হয়ে গেল 0.75। তাহলে 0.75 যদি হয় তাহলে এর রিটার্নটা কত আসলো, তখন কম্বিনেশনে আমাদের রিটার্ন আসলো 13%, যেটা আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখাচ্ছি যে 13%। যখন আমরা রিস্ক যখন আমরা বেশি নিব, তখন স্বাভাবিক কারণে আমাদের রিটার্নটা কিন্তু কি হবে, আমাদের বেড়ে যাবে। আর যখন আমরা রিস্ক কম নিব, এই ক্ষেত্রে কিন্তু রিস্ক কম, আমরা রিস্ক এখনো ক্যালকুলেশন করিনি, ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো যে কতটুকু রিস্ক আমরা এই ক্ষেত্রে নিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রিটার্নের পরিমাণটা কিন্তু কমে গেছে। কেন কমে গেছে, কারণ হচ্ছে যে আমরা এই রিস্কি অ্যাসেটের কিছু অংশ অর্থাৎ 25% আমরা রিস্ক ফ্রি অ্যাসেটে আমরা ইনভেস্ট করেছি, ফলে আমাদের 15% থেকে রিটার্ন এসে দাঁড়িয়েছে 13%। যখন আমরা একটি পোর্টফোলিও ঝুঁকিপূর্ণ ঝুঁকিমুক্ত সম্পদের সমন্বয় যাচাই করব, তখন একটি পূর্ণাঙ্গ পোর্টফোলিওর আদর্শ বিচ্যুতিটা কেমন হবে, যে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, অর্থাৎ আমরা যখন একটা ঝুঁকিপূর্ণ এবং একটি ঝুঁকিমুক্ত সম্পদের মধ্যে সমন্বয়ের কথা চিন্তা করব, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েটটা এভাবে নির্ণয় করতে হবে যে ওয়েট অফ রিস্কি অ্যাসেট, অর্থাৎ রিস্কি অ্যাসেটের যে ওয়েটটা সেটাকে গুণ করতে হবে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রিস্কি অ্যাসেটের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যদি আমরা এর ওয়েটকে আমরা কি করি, আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই, এই কম্বিনেশনের, অর্থাৎ আমরা রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেট এই দুটো মিলে কম্বিনেশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে ঝুঁকিটা রিস্কটা, সেটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো একটু দেখো যে আমাদের এই যে কম্বিনেশনের যে রিটার্নটা, তাহলে আমরা বলেছি যে কি করব, আমাদের যে রিস্কি অ্যাসেট তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে তার ওয়েট দিয়ে গুণ করতে হবে। তাহলে একটু আগে আমরা কিন্তু আহ, কি দেখেছি যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 22, আর ওয়েট আমাদের দেয়া নাই, তাহলে ওয়েট যদি দেয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কম্বিনেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত হচ্ছে 22y। এবার আমরা স্লোপ নিয়ে আলোচনা করব। স্লোপ বলতে আসলে আমরা কি বুঝি, স্লোপ বলতে আসলে আহ, এটা স্লোপের বাংলা হচ্ছে ঢাল, আর এটি হচ্ছে যে দক্ষ পোর্টফোলিওর জন্য ঝুঁকির যে বাজার মূল্য, হ্যাঁ, বা বাজারে ঝুঁকির যে ভারসাম্য মূল্য, সেটিকে আসলে স্লোপ বলা হয়ে থাকে। আর এটা দ্বারা নির্দেশ করা হয় যে এক একক যে ঝুঁকি আছে, সেই ঝুঁকির পরিমাণ যদি এক একক বৃদ্ধি পায়, তাহলে যে রিটার্ন আছে, প্রত্যাশিত আয় আছে, সেই আয়ের কতটুকু পরিবর্তন হবে। অর্থাৎ কেউ যদি এক একক বেশি ঝুঁকি নিয়ে থাকে, তাহলে তার রিটার্ন কি হারে বাড়বে, সেটি এই স্লোপের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। আর আমরা এবার সেই স্লোপ নির্ণয় করা দেখব। তো স্লোপের সূত্রটি হচ্ছে যে এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন থেকে আমরা যদি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এখানে আর এফ হবে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বাদ দিই, এবং তাকে যদি আমরা এই রিস্কি যে পোর্টফোলিও সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পাই, আমরা কিন্তু এই কম্বাইন্ড যে পোর্টফোলিও, অর্থাৎ রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেটের যে কম্বাইন্ড পোর্টফোলিও, তার কি পাওয়া যায়, ঢাল পাওয়া যায়, অর্থাৎ স্লোপ পাওয়া যায়। এক্ষেত্রে দেখো আমাদের রিস্কি পোর্টফোলিওর রিটার্ন ছিল 15% আর রিস্ক ফ্রি রেট ছিল 7%, তাহলে 15% থেকে 7% বাদ দিলে কত থাকে 8। আর আমাদের রিস্কি প্রজেক্ট রিস্কি অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 22, তাহলে আমরা
এই 8 কে 22 দিয়ে ভাগ করে আমরা কি পাই 0.36, অর্থাৎ 1 একক যদি আমাদের রিস্কের পরিমাণটা বেশি নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্ন বেশি হয় কত 36%। এই 36% এটি হচ্ছে আমাদের কি ঢাল। এবার আমরা দেখব যে এই রিস্ক রিটার্নের যে ট্রেড অফ, সেটা আমরা একটু দেখব। তো এখানে আমরা কিন্তু আগেই বলেছিলাম যে রিস্কি যে অ্যাসেট সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি এবং রিস্ক ফ্রি অ্যাসেটকে এফ দিয়ে প্রকাশ করেছিলাম, এবং সেই ক্ষেত্রে আমরা কম্বাইন্ড অর্থাৎ রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেটের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা আমরা কিভাবে নির্ণয় করেছি যে y ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিস্কি অ্যাসেট, অর্থাৎ রিস্কি অ্যাসেটের ওয়েট কে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা কি পাই, আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। তো এই ক্ষেত্রে যদি এটাকে একটু পুনর্বিন্যাস আমরা করি তাহলে y ইকুয়াল টু আমরা এই ক্ষেত্রে কিন্তু কি পাই, y ইকুয়াল টু এখানে কি হচ্ছে যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন c ইকুয়াল টু y স্ট্যান্ডার্ড ডেভিয়েশন p, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি y ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন c বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন p। তো তাহলে আমরা যে সমীকরণ আছে আমাদের, আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন, সেই এক্সপেক্টেড রিটার্নের সমীকরণটা কি ছিল যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস হচ্ছে y ইনটু এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন রিস্কি পোর্টফোলিও রিটার্ন মাইনাস হচ্ছে রিস্ক ফ্রি পোর্টফোলিও রিটার্ন। তো এই সমীকরণে y এর পরিবর্তে আমরা যদি এই y ইকুয়াল টু আমরা যেটা পাই সেটা যদি আমরা বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হয়ে যায় এটা আমরা একটু দেখি। যে এই ক্ষেত্রে দেখো যে rf প্লাস হচ্ছে y, তাহলে y না লিখে আমরা কি লিখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন c বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন p। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন p জানি হচ্ছে 22, আর এই এক্সপেক্টেড রিটার্ন মাইনাস rf এটা আমরা কত জানি, আমরা এটা জানি হচ্ছে 8। তাহলে আমাদের ইকুয়েশনটা এক্সপেক্টেড রিটার্ন রিস্ক রিটার্ন ট্রেড অফটা কত আসে 7 প্লাস 8 বাই 22 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন c। এবার আমরা একটি চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। এখানে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আমরা এঁকেছি। তো এই ক্ষেত্রে দেখো যে রিস্ক ফ্রি রেট হচ্ছে 7%, এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 ছিল, কিন্তু যে ক্ষেত্রে রিস্কি অ্যাসেটের এক্সপেক্টেড রিটার্ন ছিল 15%, সেই ক্ষেত্রে কিন্তু রিস্কের পরিমাণটা ছিল কত 22%। আর এই ক্ষেত্রে আমরা যেটাকে দেখিয়েছি যে স্লোপটা কতটুকু, তাহলে এই ক্ষেত্রে দেখো স্লোপ হচ্ছে 8/22, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম যে আমাদের স্লোপ হচ্ছে 0.36, অর্থাৎ 36%, অর্থাৎ এক একক ঝুঁকি যদি আমরা বেশি নেই তাহলে আমরা 36% রিটার্ন বেশি পেতে পারি। ঝুঁকির মাত্রা পরিবর্তনের ফলে স্লোপের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ঝুঁকির মাত্রা বাড়তে পারে বা কমতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু স্লোপের পরিবর্তন একই রকম থাকে। আমরা একটু দেখি একটা উদাহরণের সাহায্যে। তো এখানে বলা হয়েছে যে যদি রিস্কি প্রজেক্ট থেকে 50% ইনভেস্টমেন্ট সরিয়ে রিস্ক ফ্রি প্রজেক্টে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু y ইকুয়াল টু হবে 0.5 এবং 1 মাইনাস y ইকুয়াল টু 0.5 হবে। তো এই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন যেটা কম্বাইন্ড পোর্টফোলিও রিটার্নটা কত হবে, যে রিস্ক ফ্রি রেট আমরা 7% জানি, আর আমরা এর সাথে যোগ করব ওয়েট হচ্ছে 5 ইনটু হচ্ছে রিস্ক পোর্টফোলিও রিটার্ন 15% আর 7% মাইনাস করলে তাহলে কত 8%। তাহলে একে যদি আমরা 0.5 দিয়ে গুণ করি তাহলে আসে 4, তাহলে টোটাল এক্সপেক্টেড রিটার্ন অফ কম্বাইন্ড পোর্টফোলিও আসে 11%। এবং এই ক্ষেত্রে রিস্ক প্রিমিয়ামের পরিমাণটা কিন্তু কমে যায়, অর্থাৎ রিস্ক প্রিমিয়াম আগে ছিল কত আমরা দেখেছি যে 15% থেকে 8% ছিল, এই ক্ষেত্রে রিস্ক প্রিমিয়াম হচ্ছে
4%। আর তাহলে এই ক্ষেত্রে কম্বাইন্ড পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত হবে, রিস্কটা কত হবে? দেখো 0.5 হবে এর ওয়েট, আর এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত রিস্কি প্রজেক্টের 22%। তাহলে আমরা কত পাচ্ছি? 11%। এই ক্ষেত্রে দেখো যে স্লোপটা কতটুকু। এই ক্ষেত্রে কিন্তু স্লোপের পরিমাণটা তোমার 4/11। এখানে আমরা জানি যে রিস্ক প্রিমিয়াম হচ্ছে 4, আর রিস্কি প্রজেক্টের আমরা দেখলাম যে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল হচ্ছে 11%। তাহলে 11 হবে। আমি স্লোপ নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে স্লোপ কিন্তু 0.36 অর্থাৎ 36%। অর্থাৎ আমরা এটা দেখলাম যে যদি এটা হয় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিমাণ বাড়ে বা কমে সেটা কোনো সমস্যা না, সেই ক্ষেত্রে স্লোপের পরিমাণ কি থাকবে? স্লোপের পরিমাণ একই রকম থাকবে, তবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে হারে বাড়বে রিটার্নের পরিমাণটাও কিন্তু একই হারে বেড়ে যাবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে রিটার্নের পরিমাণ কিন্তু, অর্থাৎ রিস্ক যদি 1 একক বাড়ে তাহলে রিটার্নের পরিমাণটা কিন্তু বেড়ে যায় কত? 0.36 অর্থাৎ 36%। এবার আমরা দেখব যে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন উইথ লিভারেজ, অর্থাৎ আমরা যদি লোন করে ইনভেস্ট করি, অর্থাৎ আমাদের নিজের টাকার সাথে যদি আরো টাকা ব্যাংক থেকে বা গভর্নমেন্ট সিকিউরিটি বা গভর্নমেন্ট মিউচুয়াল যে কোনো জায়গা থেকে আমরা যদি লোন করে, এবার আমরা দেখব ক্যাপিটাল অ্যালোকেশন লাইন উইথ লিভারেজ, অর্থাৎ আমরা যদি আমাদের ইনভেস্টমেন্টের সাথে আমাদের রিটার্ন বাড়ানোর জন্য আমরা কি করি? লোন করে তারপর আমরা যদি রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা কেমন হবে? অর্থাৎ আমরা কি করলাম? রিস্ক ফ্রি রেটে যদি আমরা বরোইং করি এবং সেটা যদি আমরা রিস্কি প্রজেক্টে ইনভেস্ট করি, তাহলে কি হয়? ধরে নিলাম যে আমরা 15% কি করি? লিভারেজ ইউজ করি, অর্থাৎ আমাদের ধরো ফান্ড আছে 3 লাখ টাকা, কিন্তু আমরা 50% আরো বাড়ালাম, তাহলে আমাদের অ্যাডিশনাল কত বরোইং করলাম হচ্ছে 1,50,000 টাকা। তাহলে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে 4,50,000। এর মধ্যে 3 লাখ হচ্ছে নিজের আর 1.5 লাখ হচ্ছে বরোইং এর। তো তাহলে সেই ক্ষেত্রে ওয়াই কত হচ্ছে? ওয়াই হচ্ছে 4,50,000 ভাগ হচ্ছে 3 লাখ, তাহলে টোটাল হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1.5। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এই যে 7% রিস্ক ফ্রি রেটে আমরা ইনভেস্ট করেছিলাম, তার 50% কিন্তু আমরা রিস্কি প্রজেক্টে ইনভেস্ট করে দিচ্ছি, যে কারণে এখান থেকে -50% কি করতে হবে? বাদ দিতে হবে। আর এই ক্ষেত্রে কি করতে হবে? রিস্কি প্রজেক্টের অর্থাৎ রিস্কি অ্যাসেটের ইনভেস্টমেন্টটা কত হয়ে যাবে? এর ওয়েট হয়ে যাবে 1.5। তাহলে 1.5 এর সাথে রিস্কি অ্যাসেটের রিটার্ন ছিল 15%, তাহলে আমরা যদি গুণ করি আর এর সাথে যদি এটা গুণ করে যোগ করি, তাহলে আমরা পাচ্ছি 19%। আর এই ক্ষেত্রে দেখো আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? তাহলে রিস্কি প্রজেক্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 22%, তাহলে এর সাথে আমার এর ওয়েট কে গুণ করতে হবে, তাহলে ওয়েট কে গুণ করলে আমরা পাচ্ছি 0.33 অর 33%। এই ক্ষেত্রে স্লোপ কত হচ্ছে? দেখো স্লোপ কিন্তু এখানে আমরা বলেছিলাম যে রিস্ক প্রিমিয়াম, যেটা প্রিমিয়ামকে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করি, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি 0.33। আর দেখো আমাদের রিস্কি প্রজেক্টের যে কম্বাইন্ড যে প্রজেক্ট, সেটার রিটার্ন কত ছিল? রিটার্ন হচ্ছে 19.19। তাহলে সেখান থেকে আমরা রিস্ক ফ্রি রেট আমরা কত জানি? 0.07। তাহলে এটা বাদ দিয়ে আমরা এটাকে 0.33 দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0.36। এক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের স্লোপ কিন্তু একই রকম আছে, কিন্তু আমাদের
যেটা পরিবর্তন হয়েছে যে এক্সপেক্টেড রিটার্নের পরিবর্তন হয়েছে, আমাদের এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিবর্তিত হয়েছে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইন উইথ হায়ার বরোইং রেট, অর্থাৎ সব সময় যে আমরা একই রেটে আমরা বরোইং করতে পারবো সেটা কিন্তু সাধারণত দেখা যায় যে একমাত্র গভর্নমেন্টই কি করতে পারে, একই রেটে বরোইং করতে পারে। তাছাড়া কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন বা তুমি ব্যক্তিগতভাবে তোমরা কিন্তু একই রেটে কি করতে পারবা না, বরোইং করতে পারবা না। সেই ক্ষেত্রে বরোইং এর রেটটা কিন্তু কি হবে, সেই ক্ষেত্রে বেশি হবে। তাহলে আমরা যদি ধরি যে আমরা যে লেন্ডিংটা করলাম সেই লেন্ডিং এর রেট হচ্ছে 7%, এটা রিস্ক ফ্রি রেট, আর আমরা যে বরোইংটা করছি সেই বরোইংটার রেট হচ্ছে 9%, দেন সেই ক্ষেত্রে কিন্তু স্লোপটা কি হবে, একটা নতুন স্লোপ হবে। কারণ হচ্ছে যে আমাদের রিস্ক ফ্রি রেট যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা আগে ছিল 7%, এখন হয়ে যাবে এটা 9%। কাজেই এই ক্ষেত্রে কিন্তু স্লোপ আবার চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা স্লোপটা কিভাবে পাবো, আমাদের রিস্কি প্রজেক্টের রিটার্ন ছিল 15%, আর আমাদের যে রিস্ক ফ্রি রেট সেটা হয়ে যাচ্ছে 9%। তাহলে 0.15 মাইনাস 0.09 এটাকে ভাগ করবো 0.22 দিয়ে, তাহলে আমরা পাবো 0.27, অর্থাৎ এক রিস্ক বাড়ার কারণে রিটার্ন বাড়বে এক্ষেত্রে 27%, যেটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা ক্লিয়ার হবা। এক্ষেত্রে দেখো যে আগে রিস্ক ফ্রি রেট কত ছিল, 7% ছিল। 7% থাকার কারণে আমাদের স্লোপ কত ছিল, স্লোপটা ছিল হচ্ছে 0.36। কিন্তু যখন আমরা কি করলাম, আমরা বরোইং করে আমরা রিস্কি প্রজেক্ট ইনভেস্ট করলাম, তখন কিন্তু আমাদের এই বরোইং রেটটা কিন্তু বেড়ে যাবে। বরোইং রেটটা হচ্ছে 9%। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এই ক্ষেত্রে এখানে যে স্লোপটা সেটা কিন্তু 0.27, অর্থাৎ 27%। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে বরোইং এর কথা একটু আগে বললাম, যে এই বরোইং এর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ যদি আমরা বরোইং করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি নিয়ম হচ্ছে যে আমরা যে পারচেস মার্জিন থাকবে, অর্থাৎ যত টাকা পারচেস করব তার 50% আমাকে কি করবে, আমাকে যে কোনো প্রতিষ্ঠান আমাকে লোন দিবে। তো আমরা যদি সেই ক্ষেত্রে আমাদের যদি 3 লাখ টাকা থাকে তাহলে আমরা কি করতে পারবো, সর্বোচ্চ 3 লাখ টাকা আমরা ধার পাবো, এবং যেটা আমরা অ্যাডিশনাল যে স্টক কেনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে যদি আমরা এই 6 লাখ টাকা আমরা ইনভেস্ট করি তাহলে এই 6 লাখ টাকার 3 লাখ টাকা হবে আমাদের ইকুইটি, আর 3 লাখ টাকা হবে আমাদের লায়াবিলিটিস। তো এই ক্ষেত্রে কিন্তু আমার y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু তখন হবে 2, ডাবল হয়ে যাবে। এবার আমরা আরেকটি উদাহরণ দেখব। দেখো এখানে কি বলা আছে, সাপোজ দ্যাট দেয়ার ইজ এ শিফট আপওয়ার্ড ইন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন দা রিস্কি অ্যাসেট, অর্থাৎ যে রিস্কি অ্যাসেটের রেট অফ রিটার্ন যদি বেড়ে যায়, এটা যদি 15% থেকে 17% হয়, ইফ অল আদার প্যারামিটারস রিমেইন আনচেঞ্জড, যদি সব প্যারামিটার গুলো ঠিক থাকে, হোয়াট উইল বি দ্য স্লোপ, তাহলে সেই ক্ষেত্রে স্লোপ কত হবে, হ্যাঁ, ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের ক্ষেত্রে স্লোপটা কত হবে। এখানে আরো বলা আছে যে এই ক্ষেত্রে y that is smaller than or and equal to 1 and that is greater than 1, অর্থাৎ এটা জিরো না, অর্থাৎ যে ক্ষেত্রে y জিরো না, y এটা কি হতে পারে, এটা মোর দ্যান 1 হতে পারে, বা এটা 0 থেকে 1 এর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো পরিমাণ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের স্লোপটা কত আমরা সেটা নির্ণয় করব। তো এখন আমরা যদি লেন্ডিং এর কথা চিন্তা করি, অর্থাৎ আমরা শুধু যদি আমরা নিজেরা কি করি, টাকা ইনভেস্ট করি, নিজের টাকা ইনভেস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো যে আমাদের এক্সপেক্টেড রিটার্ন কিন্তু বেড়ে গেছে রিস্কি প্রজেক্টের 17%, আর সেই ক্ষেত্রে আমাদের যে ইনভেস্টমেন্ট নিজের ইকুইটি ছিল সেটা 7%। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্লোপ পাচ্ছি কত, 0.45। আর যদি আমরা
কি করি, বড়োইং করি, সেই ক্ষেত্রে বড়োইং রেটটা কিন্তু আবার বেড়ে যাবে, অর্থাৎ 9% হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু 9% হলে স্লোপ হবে 0.36, অর্থাৎ 36%। এবার আমরা দেখব রিস্ক টলারেন্স এন্ড অ্যাসেটস অ্যালোকেশন। রিস্ক টলারেন্স বলতে আসলে আমরা কি বুঝি? ঝুঁকির সহনীয়তা হচ্ছে যে বিনিয়োগ আয়ের হারে যে পরিবর্তনশীলতার মাত্রা, যাতে একজন বিনিয়োগকারী তার স্বীয় অবস্থানে থাকার ইচ্ছা পোষণ করে। অর্থাৎ এই যে রিস্ক, আমরা যে এক্সপেক্টেড রিটার্ন